সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয় বা টাইটেল হচ্ছে যে ভোক্তার আচরণ। দ্বিতীয় অধ্যায়ে মূলত আমরা ভোক্তার আচরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভোক্তা হচ্ছে যে ভোগ করে তাকে ভোক্তা বলে, আর ভোক্তার বিভিন্ন ক্ষেত্রে আচরণ কেমন হয় সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে আলোচনা করব। চাহিদা সাধারণত কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না। যেমন একজন ভিক্ষুক, তার যদি চাহিদা থাকে একটা মোটরসাইকেল ক্রয় করার, তার ইচ্ছা হচ্ছে যে মোটরসাইকেল ক্রয় করে সে দ্রুততম সময়ে বেশি টাকা উপার্জন করতে পারবে। কিন্তু একজন ভিক্ষুকের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার সামর্থ্য নেই। এক্ষেত্রে ভিক্ষুকের মোটরসাইকেল কেনার চাহিদাকে বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। সেক্ষেত্রে চাহিদা হতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে। আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং সামর্থ্য, এই তিনটা সন্নিবেশিত অবস্থায় তাকে চাহিদা বলা যাবে। আমরা যদি আরও স্পষ্ট করে বলি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন ক্রেতা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে।
চাহিদা সূচি আমরা একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা ক্রয় করে সেটাকে যখন একটা তালিকার মাধ্যমে দেখানো হয় তখন সেটাকে বলা হয় চাহিদা সূচি। আমরা যদি একটা উদাহরণ দেখি, এক দুই এখানে দ্রব্যের দাম বিভিন্ন, যেমন 1 টাকা 2 টাকা 3 টাকা, চাহিদার পরিমাণও বিভিন্ন রকম, 10 একক 8 একক 6 একক। তাহলে আমরা বলেছি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দাম মানে 1 2 3, এবং এই বিভিন্ন দামে ক্রেতা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে, অর্থাৎ ক্রেতা 10 একক 8 একক এবং 6 একক ক্রয় করছে। তাহলে ক্রেতা এখানে একটি দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করছে সেটাকে যখন আমরা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করছি তখন সেটাকে বলা হচ্ছে চাহিদা সূচি। চাহিদা সূচিকে যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। আমরা আবারও একটু স্পষ্ট করি যে আমরা চাহিদা বলছি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। যে আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং সেটা ক্রয় করার জন্য সামর্থ্য থাকতে হবে। এই 3টা শর্ত পূরণ করলেই তাকে আমরা চাহিদা বলবো। আর চাহিদা আমরা যদি আরো একটু অন্যভাবে বলি যে একটা নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা রাজি থাকে তাকে বলা হয় চাহিদা। আর সূচি বলছি যে আসলে ক্রেতা যে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে সেটাকে যখন আমরা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় চাহিদা সূচি। আবার এই সূচিকে যখন আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। এখন আমরা একটা চাহিদা সূচিকে বা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব সেটা আমরা শিখব।
এটা একটা চাহিদা সূচি, যেখানে দ্রব্যের দাম দেয়া আছে, বিভিন্ন দাম দেয়া আছে এবং চাহিদার পরিমাণ দেয়া আছে, অর্থাৎ বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ দেয়া আছে। সেটাকে আমরা যখন এই তালিকার মাধ্যমে দেখাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে চাহিদা সূচি। এই চাহিদা সূচি থেকে আমরা ধরে নেই যে এরকম একটা সূচি দেয়া আছে। এখন এই সূচি থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করব, কারণ আমরা জানি যে চাহিদা সূচিকে যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা রেখা, আর আমরা সেটাই এখান থেকে অঙ্কন করার চেষ্টা করব। প্রথমত আমরা দুইটা অক্ষ নিলাম, একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। সাধারণত ভূমি অক্ষ আমরা এক্স দিয়ে থাকি, লম্ব অক্ষ আমরা ওয়াই দিয়ে থাকি। তারপর দ্রব্যের দাম সবসময় লম্ব অক্ষে বসে এবং চাহিদার পরিমাণ ভূমি অক্ষে। এখানে মূল বিন্দু 0, দ্রব্যের দাম আছে 5, 10, 15, 20। আমরা 1 ইঞ্চি সমান যদি 5 নেই, 5, 10, 15, 20, তাহলে 5, 10, 15, 20। ঠিক একইভাবে আমরা যদি 30 আছে সর্বোচ্চ, মানে 1 ইঞ্চি সমান 10 নেই, 10, 20, 30। আমরা আগেও দেখিয়েছি যে আমরা যখন রেখাচিত্র অঙ্কন করব তখন আমরা প্রথমত দুইটা অক্ষ অঙ্কন করি। একটা হচ্ছে লম্ব অক্ষ, যেটাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করি, আর একটা হচ্ছে এক্স অক্ষ, যেটাকে আমরা বা ভূমি অক্ষ, যেটাকে আমরা এক্স দিয়ে থাকি বা এক্স অক্ষ বলে থাকি। দ্রব্যের দাম সব সময়, একটা জিনিস খেয়াল রাখতে হবে, দ্রব্যের দাম সব সময় লম্ব অক্ষে যাবে এবং চাহিদার পরিমাণ ভূমি অক্ষে যাবে। এখন দ্রব্যের দাম যদি ভূমি অক্ষে দেই এবং চাহিদার পরিমাণ যদি লম্ব অক্ষে দেই সেক্ষেত্রে ভুল হবে। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে দ্রব্যের দাম সবসময় লম্ব অক্ষে যাবে এবং চাহিদার পরিমাণ সবসময় ভূমি অক্ষে থাকবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মানগুলোকে আমরা কিভাবে রেখাচিত্রে অঙ্কন বা প্রতিস্থাপন করব। আমরা আগেও দেখিয়েছি যে মানগুলোকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। আমরা একটা সূচির মতো দিয়েছি যে সর্বোচ্চ মান এখানে 20, সর্বোচ্চ মান যদি 20 থাকে, আমাদের যে স্কেল আছে স্কেলে আমরা আমাদের সেখানে ইঞ্চি দেয়া আছে ভাগ করে, যে সর্বোচ্চ মান 20 থাকলে আমরা 1 ইঞ্চি সমান 5 ধরব। ঠিক একইভাবে লম্ব অক্ষে স্কেলটা ধরে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান 5 হলে দ্বিতীয় ইঞ্চি সমান আরো 5, 5 যোগ 5, 10, তৃতীয় ইঞ্চি সমান আরো 5 যোগ হবে, তাহলে 10 যোগ 5, 15, চতুর্থ ইঞ্চিতে আরো 5, অর্থাৎ 15 যোগ 5, 20। এভাবে আমরা মানগুলোকে প্রতিস্থাপন করব। ঠিক একইভাবে চাহিদার পরিমাণ ভূমি অক্ষে, তো আমাদের চাহিদার সর্বোচ্চ মান আছে 30। আমরা আগেই লিখে দিয়েছি তোমাদেরকে যে সর্বোচ্চ মান 30 থাকলে আমরা 1 ইঞ্চি সমান 10 ধরব। তাহলে প্রথম ইঞ্চিতে 10, দ্বিতীয় ইঞ্চিতে প্রথম ইঞ্চি 10 প্লাস দ্বিতীয় ইঞ্চি 10, 20, তৃতীয় ইঞ্চিতে আরো 10 বৃদ্ধি পাবে, 20 যোগ 10, 30। এভাবে আমরা প্রতি ইঞ্চিতে 10 নিয়েছি, যার কারণে 10, 20, 30। এখন আমাদের মাঝে কিছু সংখ্যা আছে, যে 10 আমাদের নেই, আছে 15। তাহলে এই 15টা কোথায় আছে? 10, 20 এর মাঝখানে। আমরা দেখব স্কেলে যে স্কেলের 1 ইঞ্চিকে অর্ধেক করা একটা লম্বা দাগ আছে, অর্থাৎ 1 ইঞ্চির মিডিল পয়েন্ট চিহ্নিত করা আছে স্কেলে,
ঠিক একইভাবে আমরা স্কেলটা এখানে ধরে 1 ইঞ্চির মাঝখানে দাগটা দিব। যে 1 ইঞ্চি অর্ধেক করলে কত হয়? 5। তাহলে 10 আর এই 5, এখানে আমরা 15 পাবো। কারণ 1 ইঞ্চিতে যদি 10 হয় তাহলে অর্ধেক করলে এখানে 5, এখানে 5, তাহলে এখানে আমাদের 10 আছে আর এই 5, তাহলে 10 আর 5 15। তাহলে আমরা 15 পেয়ে গেছি, 20 পেয়ে গেছি, 25 পাইনি। ঠিক 25 একইভাবে 20 এবং 30-এর ঠিক মিডিল পয়েন্টে আছে। অর্থাৎ আমরা স্কেলের ইঞ্চি ধরে এখানে এই ইঞ্চিকে যদি অর্ধেক করি তাহলে এখানে 5 পাবো, এই ইঞ্চি সমান 5 পাবো, তাহলে 20 আর এই 5 25। এভাবে আমরা ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে মানগুলো প্রতিস্থাপন করলাম। এখন মানগুলোর সমন্বয় সূচক বিন্দু স্থাপন করব। কিভাবে? যে দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 30 একক। অর্থাৎ এই হচ্ছে দ্রব্যের দাম, এই হচ্ছে চাহিদার পরিমাণ। এটা সমন্বয় সূচক বিন্দু আমরা এইভাবে যাবে। তাহলে এখানে একটা বিন্দু পাবো, এটাকে যদি আমরা এ বি সি ডি, এটা সমন্বয় সূচক বিন্দু ধরলাম এ। যে 5 টাকা যখন দ্রব্যের দাম তখন চাহিদার পরিমাণ 30 একক। তাহলে দ্রব্যের দাম যখন 5 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ 30। যার সমন্বয় সূচক বিন্দু দিয়েছি আমরা এ। এভাবে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 25। অর্থাৎ এই 10 টাকা যখন দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ তখন 25। তাহলে এই দুইটা সমন্বয় সূচক বিন্দু আমরা বি দিয়েছি। আবার দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 20। 15 টাকা যখন দাম সমন্বয় সূচক বিন্দু দিয়েছি সি। দাম যখন 20 টাকা তখন চাহিদা 15। এটার নাম দিয়েছি আমরা ডি। তাহলে আমরা সমন্বয় সূচক বিন্দুগুলো স্থাপন করলাম। যে 5 টাকা যখন দাম তখন চাহিদা 30। 5 টাকা যখন দাম চাহিদা 30। ঠিক 5 টাকা থেকে আমরা ভূমি অক্ষের দিকে আসব, আবার 30 থেকে লম্ব অক্ষে গেলে এ বিন্দু পাবো। এভাবে আমরা 10 টাকা থেকে 10 টাকা এবং 25 টাকার 10 টাকা এবং 25 এককের সমন্বয় সূচক বিন্দু বি, 15 টাকা এবং 20 এককের সমন্বয় সূচক বিন্দু সি এবং 20 টাকা এবং 15 এককের সমন্বয় সূচক বিন্দু ডি। এখন এই দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয় সূচক বিন্দুগুলো আমরা মুক্ত হস্তে যোগ করি। এই যে রেখাটা আমরা পেলাম, এই সমন্বয় সূচক বিন্দুগুলো এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পেলাম সেটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। ডি মিন্স ডিমান্ড সমান সমান চাহিদা, আর ইউ
কোয়ান্টিটি সমান সমান পরিমাণ। এখন কিউডি যদি দেই কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ, তাহলে এভাবে আমরা একটা চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আমরা দেখলাম যে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন দেখব যে এই চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি কি কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ক্রমহ্রাসমান মানে ধারাবাহিকভাবে কমতে থাকে, উপযোগের পরিমাণটা ধারাবাহিকভাবে কমতে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগটা যখন ধারাবাহিকভাবে কমতে থাকে তখন সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি? অতিরিক্ত 1 একক ভোগ করার ফলে একজন ভোক্তা যে অতিরিক্ত উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। তো প্রান্তিক উপযোগ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো কোনো দ্রব্যের ভোগ যখন ভোক্তা বৃদ্ধি করতে থাকে তখন তার উপযোগের পরিমাণও কমতে থাকে, এক পর্যায়ে প্রান্তিক উপযোগ দামের সমান হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে, ভোক্তার ভোগ বৃদ্ধির ফলে এক পর্যায়ে প্রান্তিক উপযোগটা দামের সমান হয়। প্রান্তিক উপযোগ বা দাম কমলে ভোক্তার চাহিদা বৃদ্ধি পায় এবং একইভাবে বিপরীত দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রান্তিক উপযোগ বা দাম বাড়লে ভোক্তার চাহিদা হ্রাস পায়, অর্থাৎ বিপরীত মুখে একটা সম্পর্ক দেখা দেয়, যে কারণে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। আয় প্রভাবের কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়ে থাকে। আয় প্রভাব আমরা দেখি যে কোনো দ্রব্যের দাম যখন কমে যায় তখন ভোক্তার প্রকৃত আয় বেড়ে যায়, ফলে ভোক্তা কি করতে পারে যে একই পরিমাণ অর্থ দিয়ে সে বেশি পরিমাণ ক্রয় করতে পারে। অন্যদিকে
দাম যখন বৃদ্ধি পায় তখন ভোক্তার প্রকৃত আয় কমে যায়, ফলে ওই একই পরিমাণ অর্থ দিয়ে সে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। ফলে দেখা যায় যে আয় প্রভাবের কারণেও চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। পরিবর্তক প্রভাব, যেমন ধরি গুড় ও চিনি দুটি পরিবর্তক দ্রব্য। এখন গুড়ের দাম যদি কমে যায় তাহলে চিনির পরিবর্তে মানুষ বেশি গুড় ক্রয় করবে, অর্থাৎ যে পণ্যটির দাম সস্তা থাকবে সেই পণ্যটি মানুষ বেশি ক্রয় করবে। অর্থাৎ দ্রব্যের দামের সাথে চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক দেখা দিবে, যে কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তো আমরা যদি ধরি যে চাহিদার সমীকরণ জি ইকুয়াল টু এ মাইনাস বিপি, আমরা অন্তর্কলন বা ডিফারেন্সিয়ালের মাধ্যমে যদি দেখাই, ডি কিউ by dp equal to d by dt, dp a মাইনাস বিপি। এ কে যদি ডিফারেন্সিয়াল করি, এ হচ্ছে একটা স্থির মান, যে কারণে এর মান 0, আর পি কে পি এর সাহায্যে অন্তর্কলন করলে হয় 1, তাহলে 0 মাইনাস বি ইন্টু 1 ইকুয়াল টু বি মাইনাস বি, যা 0-এর চেয়ে কম, অর্থাৎ ঋণাত্মক ঢাল। ঋণাত্মক ঢাল হওয়ার কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাছাড়া আমরা জানি যে সাধারণত দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। চাহিদা বিধি আমরা যদি দেখি, যে চাহিদা বিধির ক্ষেত্রে যে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা বিধি। সুতরাং চাহিদা বিধি অর্থাৎ হচ্ছে নিয়ম, চাহিদার নিয়ম অনুযায়ী আমরা দেখি যে দাম এবং দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকায় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে আমরা আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয়
নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানানোর আগে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে। এখানে আমার মোবাইল নাম্বার দিয়েছি। যে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কোনো বিষয়ে সমস্যা হলে, কোনো টপিকস নিয়ে সমস্যা হলে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবে এবং ফোনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।